শাড়ি পরার আগে আপনারা কখনো ব্লাউজে প্যাডের ব্যবহার করেছেন? অবশ্যই দেখুন লজ্জা না করে ভিডিওটি। আপনারা কখনো চশমাতে নেল পালিশের ব্যবহার করেছেন? কেন চশমাতে নেল পালিশের করছি বন্ধুরা, আমরা প্রেসার কুকার প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু অনেক সময় কি হয় জানেন, এই যে প্রেসার কুকারগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় মাংস রান্না করি, খাসির মাংস বা অন্যান্য কোনো খাবার যার গন্ধ অনেকটাই স্ট্রং। নর্মালভাবে ধুলেও দেখা যায় যে সেই গন্ধটা না যেতে চায় না, অন্যান্য খাবার রান্না করলেও সেই খাবারের মধ্যে গন্ধটা থেকে যায়, যেটা ভীষণ বাজে লাগে। তাই আপনারা কাজ করবেন, নিয়ে নেবেন তুলো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ, দেখুন, তেজপাতা। তার ওপরে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ কর্পূর। এবার আমি কি করব, এটাকে খুব ভালো করে আগুন ধরাবো। তারপর আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এখানে যে তেজপাতা কর্পূর রয়েছে তার গন্ধের কারণে এর যে স্ট্রং গন্ধটা, মানে যে খাবারটার গন্ধ রয়েছে প্রেসার কুকারে, সেই খাবারটার গন্ধটা চলে যাবে। এমনকি আমাদের প্রেসার কুকারটাও পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হবে। তাই ভালো লাগলে অ্যাপ্লাই করতে আপনারা ভুলবেন না। আর ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে কমে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে বটিগুলো আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। অনেক সময় কি হয়, বটির ধারটা একেবারেই কমে যায়, কোনো কিছু কাটা যায় না। নর্মাল নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি, সেই নুন আপনারা নিয়ে নিন। নর্মাল নুন দিয়ে আপনারা যদি এইভাবে বটিটাকে ঘষতে থাকেন, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না, নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে, যার ফলে জংটাও উঠে যাবে আর ধারও কিন্তু হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি নুনটা দিয়ে একটুখানি ঘষতে থাকছি, কত সহজেই দেখতে পাচ্ছেন জংটা কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে। দুপাশেই আমি এইভাবে সবার প্রথমে নুনটা দিয়ে ঘষে নেব, তারপর আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দরভাবে বটিটা আমাদের পরিষ্কার হলো। এবার দেখুন, অল্প অল্প করে আমি জল দিয়ে নিচ্ছি, আর জল দিয়ে এইভাবে আমি ঘষে আপনাদের দেখাচ্ছি। ছোট্ট এই টিপসটা যদি আমরা মাসে একদিন করি, তাহলে যে বটিতে জং ধরে সেই জংটাও উঠে যাবে, সেই সঙ্গে বটির যে ধারটা আমাদের চলে যায়, কোনো কিছু কাটতে পারি না, সেই সমস্যাটাও হবে না। এবার জল দিয়ে ধোয়ার পর ফাইনাল রেজাল্ট দেখুন, একেবারে কালো হয়ে গেছিল জংয়ের কারণে, কতটা সুন্দর পরিষ্কার হলো, সেই সঙ্গে জংটাও কিন্তু হয়েছে। ভালো লাগলে, আমরা যখন বাজার থেকে চাল বা ডাল কিনি, এই ধরনের বস্তাগুলো কিন্তু পেয়ে যাই। তাই এই ধরনের বস্তাগুলো ফেলে না দিয়েই আমরা মার্কেটে যে কিনতে পাওয়া যায়, অনেকটা দাম দিয়ে আমাদের কিনতে লাগে, সেই জিনিসগুলো তৈরি করে নিতে পারি। আর এই ধরনের বস্তাগুলো খুব মজবুত হয়, সহজে নষ্টও হবে না, আর একবার তৈরি করলে অনেক দিন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। চলুন কি জিনিস তৈরি করি আমি দেখাবো। এখানে সবার প্রথমে বস্তাটাকে আমি এইভাবে চৌকো করে কেটে নিলাম। তারপর বস্তাটার এক পাশের অংশ এইভাবে ভাঁজ করে নিয়ে ওপরের দিকের অংশটাকে এইভাবে আমাদের রাউন্ড করে কেটে নিতে লাগবে। এই দেখুন, এইভাবে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। এবার আমরা কি করব, এই বস্তাটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ কাপড় টুকরো করে কেটে নিয়েছি, আর এইভাবেই কিন্তু আমাদের কাপড়গুলোকে টুকরো করে কেটে নিতে হবে। তারপর সুতো দিয়ে 3টে কাপড়ের টুকরো আমি মাথার দিকটায় এইভাবে সেলাই করে নিচ্ছি। তারপর সেলাই করার পর কি করব, আমরা ভারী কিছু দিয়ে এইভাবে আটকে নেব, আর আমাদের বিনুনি মতো তৈরি করে নিতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে আমি এটাকে বিনুনি মতো তৈরি করে নিচ্ছি। আর যে বিনুনিটা আমরা তৈরি করব, সেই বিনুনিটাকে অতিরিক্ত ঢেলা কিংবা অতিরিক্ত টাইট কিন্তু তৈরি করা যাবে না। এইভাবে মিডিয়াম করে বিনুনিটা আমাদের করতে হবে। চলুন তাহলে পুরোটা বিনুনি এইভাবে আমি রেডি করে নিই। আশা করি নর্মাল সবাই আমরা বিনুনি করতে জানি। দেখুন, এখানে আমি বিনুনিটা অনেকটা বড় করে করেছি, আর এইভাবে আমি 2-3টে বিনুনি তৈরি করে নেব। ব্লু কালারের এখানে আমি
তৈরি করে নিয়েছি দুটো বিনুনি। আর এটাকে সাইডে রেখে দিচ্ছি। হলুদ যে কাপড়টা নিয়েছিলাম, হলুদ কাপড়টাকে দিয়েও আবারও সবার প্রথমে মাথাতে আমরা সেলাই করে নেব। তাহলে কিন্তু মাথাতে সেলাই করে নিলে দেখবেন কখনোই খুলবে না। আর সেলাই করার পর যদি বিনুনি করা যায় তাহলে সেটা ভালো হবে, মজবুত হবে। আর এই দেখুন, খুব ঢেলাও না, খুব টাইটও না, এইভাবে সবগুলো বিনুনি রেডি করে নিলাম। এবার কি করব, আমাদের যে বস্তাটা রয়েছে তার উপর আমরা এইভাবে বিনুনিগুলোকে রেখে সেলাই করে নিতে হবে। এখানে সবার প্রথমে আমি ব্লু কালারের বিনুনিটাকে রেখে সুচ সুতো নিয়েছি আর সুচ সুতোর সাহায্যে এইভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে মেশিন যদি থাকে হাতের কাছে মেশিন নিয়ে নেবেন। তা আমার কাছে হাতের কাছে মেশিন ছিল না, তাই এখানে আমি মেশিন নিইনি। সুচ সুতোর সাহায্যে ধীরে ধীরে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। যখন একটা লাইন সেলাই হয়ে যাবে, কাটিং করার প্রয়োজন নেই। ওই বিনুনিটাকে আবার আমরা ঘুরিয়ে নেব। আর ঘুরিয়ে নিয়ে এইভাবেই আমাদের আবার সেলাই করে নিতে হবে। আর একটু ছোট ছোট ফোঁড় দেব, তাহলে বোঝা যাবে না। আর ছোট ছোট ফোঁড় দিলে কিন্তু দেখাও যাবে না। দেখুন, এখানে আমি 3টে লাইন ব্লু কালার দিয়েছি। এবার আমি হলুদ কালার নিয়ে নিয়েছি। আর হলুদ কালারটাকেও একইভাবে আমাদের সেলাই করে নিতে হবে। ছোট ছোট ফোঁড় দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি, তাহলে এটা আমার খুলবে না। হলুদ কালারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আবারও হলুদ 3টে, ব্লু 3টে, এইভাবে লাইনগুলো দিতে হবে। আর আমরা যখন সেলাইটা করব তখন একটু যে সেলাইটা শেষ হয়েছে তার পাশ থেকে করব, তাহলে কি হবে যে আমরা বস্তাটা ব্যবহার করেছি সেটা কিন্তু বোঝা যাবে না। তাই একেবারে গা ঘেঁষে সেলাইটা আমাদের করতে হবে, তাহলে বোঝাও যাবে না আর জিনিসটাও আমাদের খুব সুন্দর তৈরি হবে। এইভাবেই আমরা পুরোটা বস্তার অংশই সেলাই করে রেডি করে নেব। এই দেখুন, এখানে আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে। এবার এই যে বস্তাগুলোকে সাইড থেকে যেটা বোঝা যাচ্ছে সেটাকে কি করব, আমরা সুচ সুতোর সাহায্যে বস্তাটাকে এইভাবে মুড়িয়ে নেব। আর মুড়িয়ে নিয়ে আমাদের সুচ সুতো দিয়ে আবারও একটু সেলাই করে নিতে হবে, তাহলে বস্তাটা বোঝা যাবে না, সুন্দরভাবেও জিনিসটা তৈরি হবে। এই সাইডের অংশগুলোকে আমি এইভাবে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিলাম। আর এবার কি করব, দেখুন সাইডের যে কাপড়গুলো রয়েছে আমাদের, সেই কাপড়গুলোকে আমাদের এই কাঁচির সাহায্যে এইভাবে কেটে দিতে লাগবে। এবার আমরা এইভাবে বস্তার নিচের অংশটাকে কিছুটা মোড়াবো, তারপর এটাকে এইভাবে ভাঁজ করে দেখিয়ে নিলাম। আর সাইডের যে অংশগুলো রয়েছে সেটাকে আমি সুচ সুতোর সাহায্যেই সেলাই করছি। আমার কাছে হাতের মেশিন নেই, তাই এইভাবে সুচ সুতোর সাহায্যে ছোট ছোট করে 2-3 বার যদি সেলাই দেওয়া হয় তাহলে কিন্তু খুব মজবুত সেলাই হবে আর সহজে সেলাইটাও খুলবে না। অনেক দিন কিন্তু জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো। এইভাবে দেখুন, সাইডের অংশটা আমি সুন্দরভাবে সেলাই করে রেডি করে নিয়েছি। দুটোই আমার রেডি হয়ে গেছে। আমি এবার সোজা করে নিচ্ছি যে কত সুন্দর পার্স আমরা ব্যাগ তৈরি করে নিতে পারি। আপনারা যদি চান বড় ব্যাগ তৈরি করবেন, বড় ব্যাগও কিন্তু তৈরি হয়ে যাবে। বড় মতো করে কেটে নেবেন, তাহলে এইভাবে বড় ব্যাগ তৈরি হয়ে যাবে। এবার আমরা কি করব, এই যে আপনারা চাইলে বড় বোতাম ব্যবহার করতে পারেন আটকানোর জন্য। আমি এখানে ছোট যে টিপ বোতাম হয়, চুড়িদারে ব্লাউজে ব্যবহার করা হয়, সেই টিপ বোতাম নিয়ে নিচ্ছি। টিপ বোতাম আমি এইভাবে আটকানোর জন্য ব্যবহার করছি। আর যদি বড় বোতাম নেন তাহলে ছোট্ট করে একটুখানি কাটিং করবেন, তারপর সেলাই করে দিলেই বড় বোতামও লাগানো যাবে। আর এই টিপ বোতাম লাগালেও কিন্তু সুবিধা হবে। এর মধ্যে দেখুন, আমরা আমাদের ফোন, টাকা পয়সা যে কোনো জিনিস রাখতে পারি। আপনারা চাইলে ড্রেসের সঙ্গে ম্যাচিং করেও এই ধরনের
ব্যাগগুলো তৈরি করে নিতে পারেন। দেখতেও ভালো লাগে, ব্যবহার করতেও সুবিধা। তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসন আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। এখানে দেখুন আমি বেসন নিয়ে নিচ্ছি, বেসনের সঙ্গে আরও কিছু জিনিস নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি টক দই। বেসন আর টক দই আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো, ত্বককে ফর্সা উজ্জ্বল করতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে কোনো রকম জলের ব্যবহার আমি করছি না, টক দইটাই ব্যবহার করছি। গরমকালে অনেক সময় ট্যান পড়ে যায় হাতে, পায়ে, মুখে, আর কালচে হয়ে যায়, ত্বকে কোনো গ্লেজ থাকে না, একদম অয়েলি হয়ে যায়। যাদের ত্বকে প্রচণ্ড পরিমাণে ব্রণ ওঠার সম্ভাবনা থাকে তারা এই প্যাকটি তৈরি করে নিন। দেখুন বেসন আর আমি এখানে শুধুই টক দই নিয়েছি, আর কোনো কিছু নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আমি যে ফেস ওয়াশটা তৈরি করে নিলাম, এই দেখুন বেসন আর টক দই। বেসন কম বেশি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, সামান্য পরিমাণ একটু নিয়ে নিন। চান করার সময় আপনারা যদি এটা দুবার ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো। ধরুন চান করার সময় ব্যবহার করলেন আর রাতে শুতে যাওয়ার আগে ব্যবহার করলেন, দারুণ কিন্তু রেজাল্ট পাবেন। এইভাবে নিয়ে খুব ভালো করে আপনারা সব জায়গায় লাগিয়ে নিন। দেখুন আমি কিন্তু আপনাদের পুরো লাইভ দেখাবো যে কতটা সুন্দর নরম কোমল হয় আমাদের ত্বক। টক দই অনেক সময় ঘরে নাও থাকতে পারে। টক দই না থাকলে আপনারা সেক্ষেত্রে কাঁচা যে দুধ হয়, কাঁচা দুধ অ্যাপ্লাই করবেন। কাঁচা দুধও কিন্তু ভালো ক্লিনজারের কাজ করে। খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিলাম দইটা। এইবার ভালো করে আপনারা পুরো সারা শরীরে লাগাতে পারেন। অনেকের গলার দিকেও ট্যান পড়ে, হাতে ট্যান পড়ে, সব জায়গায় এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবার কি করব, আমি 2 হাত দিয়ে এইভাবে একটু মাসাজ করব। এইভাবে একটু মাসাজ করলে কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়, এতে আমাদের ত্বক নরম কোমল হয়। আর এই যে বেসন না, লোমকূপের ভেতর থেকে যে নোংরা আছে সেই নোংরাটাকেও দূর করতে সাহায্য করবে। অনেকের যে ব্রণর সমস্যা হয়, ব্রণও কিন্তু হবে না। এইভাবে আপনারা মাসাজ করতে থাকুন। আলতো হাতে করবেন, কিন্তু এইভাবে আঙুলটাকে নিয়ে এইভাবে আলতো হাতে আপনারা 1 মিনিট মতো, ধরুন দুপুরে স্নান করতে গেলেন, স্নানের সময় 1 মিনিট এটাকে এইভাবে মুখে একটু লাগিয়ে একটু হালকা করে একটু মাসাজ করুন। তারপর মুখটাকে ধুয়ে নিন। নিজেরাই দেখবেন কত সুন্দর আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। আমি এটাকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আমি 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি, কাপড় বা রুমাল। এই দেখুন, মানে একেবারে ভেতর থেকে আপনাদের নোংরাটাকে পরিষ্কার করে দেবে। আপনাদের কোনো রকম অনেকটা টাকা খরচা করে মানে ফেসিয়াল কেনার কিন্তু প্রয়োজনই পড়বে না। এইভাবে ভালো করে আমি মুছে নিচ্ছি। এত দারুণ রেজাল্ট দেয় বন্ধুরা। আর আমাদের ত্বক কিন্তু এতে ভালো থাকবে, বয়সের ছাপ কিন্তু ত্বকে পড়বেই না। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব। আপনারা কখনো চশমাতে নেল পালিশের ব্যবহার করেছেন? কেন চশমাতে নেল পালিশের ব্যবহার করব? কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ এমন ব্যক্তি থাকেন যিনি চশমা পরে থাকেন। সমস্যাটা কি হয়, চশমার এই 2 সাইডের যে বোতামের মতো অংশ থাকে সেটা দীর্ঘদিন ধরে চশমা পরতে পরতে নাকের কাছে একটা দাগ তৈরি করে, তাই দেখতে ভীষণ বাজে লাগে। আমরা বোতামের মতো অংশটার মধ্যে যদি নেল পালিশ দিয়ে দিই, যে কোনো কালারের নেল পালিশ ব্যবহার করতে পারেন, কারণ বোঝা যাবে না এটা
এইভাবে নেল পালিশটা দিয়ে কিছু সময় রেখে দিতে হবে শুকানোর জন্য। কিছু সময় পর শুকিয়ে গেলে তারপর যদি চশমা পরা হয়, দেখবেন নাকের পাশে কোনো রকম দাগ তৈরি হবে না। আমরা মহিলারা যখন কোথাও ঘুরতে যাই এই ধরনের শাড়ি কিন্তু কম বেশি পরে থাকি, শাড়ি ব্লাউজ। সমস্যাটা কি হয়, এই যে এই ধরনের দামি দামি যে ব্লাউজগুলো আমরা পরি না, সমস্যাটা দেখা দেয় এই যে হাতার তলার দিকটা, বগলের দিকটা, এই জায়গাটায় ঘাম হয়। ঘাম হলে দেখা যায় ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। সেই সঙ্গে কি হয়, এই জায়গাটায় না ঘামের একটি দাগ হয়ে যায়, বগলের দিকটা ঘামের একটা দাগ হয়ে যায়। এই জায়গা থেকে কিন্তু ব্লাউজটা নষ্ট হতে শুরু করে। ভেতরের যে লাইলিংটাও দেখবেন ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করলেই আপনাদের ব্লাউজটা ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। এখানে কি করছি দেখুন, আমি নিয়েছি এই ধরনের যে প্যাড থাকে সেই প্যাড। এখানে আমি একটি প্যাড নিয়েছি। কি করব, এই প্যাডটাকে দেখুন এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার আমরা এই প্যাডটাকে কিভাবে ব্যবহার করব। বগলের সাইডটা হাতাটায় নিচু থাকে, তাই ঘাম হয়, সেই জায়গাটায় আপনারা প্যাডটাকে এইভাবে লাগিয়ে দিন। এতে কি হবে, যে ঘামটা হবে সেটা প্যাড অ্যাবজর্ব করে নেবে, মানে চুষে নেবে। এর ফলে আপনাদের যে হাতা আছে, এটা বাইরে থেকে কিন্তু বোঝা যাবে না, হাতায় কোনো রকম ঘামের দাগ হবে না, বাজে দুর্গন্ধও কিন্তু আর হবে না। তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারা ফলো করবেন। এতে আপনাদের ব্লাউজও দেখবেন অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। আর এই বগলের জায়গা দিয়ে যে ব্লাউজ ছিঁড়ে যায় সেটাও কিন্তু হবে না। অনেক সময় দাগ হয়ে গেলে না লজ্জায় পড়তে লাগে। শুধু শাড়ির ব্লাউজ নয়, চুড়িদারের ক্ষেত্রেও টিপসটি ফলো করতে পারেন।